হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো মাধ্যমিকের ভূগোল বিষয়ের 1 নম্বরের প্রশ্ন উত্তর সমাধান। এই ক্লাসে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে তা থেকে হুবহু বেশ কয়েকটি প্রশ্ন আপনারা কমন পাবেন, তাই ক্লাসটিকে স্কিপ না করে কয়েক মিনিটের ক্লাসটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন যে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন থাকছে। এই এমসিকিউ প্রশ্নগুলি এসিকিউ বা শূন্যস্থান রূপেও আসতে পারে। তো আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে দেখতে পাচ্ছেন যে উষ্ণ মরুপ্রায় অঞ্চলের গিরিখাতকে বলা হয়, উষ্ণ মরুপ্রায় অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা বলা হয়, নাকি গিরিখাত, নাকি ভি আকৃতির উপত্যকা, নাকি প্লাবনভূমি। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো প্লাবনভূমি, এবং গিরিখাত ও ক্যানিয়ন হলো কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ক্যানিয়ন বা আই আকৃতি, যার আরেকটি নাম হচ্ছে আই আকৃতির উপত্যকা। আই আকৃতির উপত্যকা দেখতে কেমন? এটা একটা যদি ভূমিরূপ হয় তাহলে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে উঠে যায়, তাহলে এই অংশটা যদি আমরা কেটে নিয়ে একটা আই অক্ষর পাবো, সেটাই হচ্ছে উষ্ণ মরুপ্রায় অঞ্চলে লক্ষ্য করা যায়। মনে রাখবে, আর্দ্রপ্রায় অঞ্চলে গিরিখাত দেখা যায় আর শুষ্কপ্রায় অঞ্চলে ক্যানিয়ন দেখা যায়। তো সঠিক উত্তর ক্যানিয়ন, মনে রাখবেন। আর প্লাবনভূমি হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো সঠিক উত্তর এখানে হচ্ছে ক্যানিয়ন। তারপর 2 নম্বর দাগে প্রশ্নে বলা হচ্ছে যে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? নীল নদীর মোহনায়, নাকি ওয়াঙ্গো মোহনায়, নাকি সিন্ধু নদীর মোহনায়, নাকি মিসিসিপি মিশরি নদীর মোহনায়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে মিসিসিপি মিশরি নদীর মোহনায় সঠিক উত্তর। প্রশ্নটি আসার প্রবল চান্স রয়েছে যে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ। তোমরা অবশ্যই মনে রাখবে যে যদি হিমবাহ থেকে প্রশ্ন 5 নম্বরে এসে থাকে তাহলে কিন্তু নদীর সঞ্চয় কার্যের যে ভূমিরূপ সেখান থেকে কিন্তু 1 নম্বরের প্রশ্ন হবে। ওকে, এবারে আমরা 3 নম্বর দাগে প্রশ্নে চলে যাব। বলা হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে: আয়নোস্ফিয়ার স্তরে, নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে, নাকি মেসোস্ফিয়ারে, নাকি এক্সোস্ফিয়ারে? তো আমরা জানি উষ্ণতার তারতম্যে বায়ুমণ্ডল 6টি স্তরে ভাগ করা হয়। প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় স্তর মেসোস্ফিয়ার, চতুর্থ স্তর আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, আর পঞ্চম স্তর এক্সোস্ফিয়ার, 6 নম্বর স্তর রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে ওজোন গ্যাসের স্তর বা ওজোন গ্যাসের ঘনত্ব লক্ষ্য করা যায়। আর এই যে মেসোস্ফিয়ার, এখানে কিন্তু উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। 3 নম্বর স্তর, প্রথম স্তরের উচ্চতা 0 থেকে 18 কিলোমিটার, তারপর 18 থেকে 50 কিলোমিটার প্রায়, তারপরে 50 থেকে 80 কিলোমিটার যে রয়েছে, সেই 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। তো সঠিক উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মনে রাখবেন যে আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস লক্ষ্য করা যায় বা জেট বিমান নিরাপদে যাতায়াত করতে পারে। এক্সোস্ফিয়ারে রকেট নিরাপদে যাতায়াত করতে পারে। তো মনে রাখবেন এই যে স্তর 4টি রয়েছে, এই 4টি স্তর থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। কি বললাম? যে উল্কাপিণ্ড পুড়ে যায় যে স্তরে, সেটা হচ্ছে কি তোমার মেসোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিনিধিরা পৃথিবীতে ফিরে আসে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব দেখা যায় বা জেট বিমান নিরাপদে যাতায়াত করতে পারে। এক্সোস্ফিয়ারে রকেট যাতায়াত করতে পারে। এখানে আলোচ্য উত্তর উল্কাপিণ্ড ছাই হয়ে যায়, যেটা পুড়ে, সেটা কিন্তু মেসোস্ফিয়ার। তারপরে 4 নম্বর দাগে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? হ্যারিকেন, নাকি সাইক্লোন, নাকি টুইস্টার, নাকি টাইফুন? তো মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর যে সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে যে নামে ডাকা হয় বা যে আরেক নাম রয়েছে সেটা কিন্তু হচ্ছে টুইস্টার, মনে রাখবেন। হ্যারিকেন, সাইক্লোন, টাইফুন কোথায় কি নামে ডাকা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি করে, এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর 5 নম্বর দাগে বলা হচ্ছে শীতল লাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চল, তা হলো নিউফাউন্ডল্যান্ড উপকূল, নাকি গিনি উপকূল, নাকি ফ্লোরিডা উপকূল, নাকি পেরি উপকূল? তো এখানে পেরু উপকূল হবে নাকি ফ্লোরিডা? তো সঠিক উত্তর কিন্তু কি বলা হয়েছে, শীতল লাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত যদি বলা হয় তো সেক্ষেত্রে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল স্রোত সঠিক উত্তর। ওকে, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে শীতল ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হলে কুয়াশা ও ঝঞ্ঝার সৃষ্টি হয়, মনে রাখবেন। তারপর নেক্সট প্রশ্নে বলা হচ্ছে 6 নম্বর দাগে যে মরাকৌটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে? অর্থাৎ মরাকৌটাল, চন্দ্রমামা, চাঁদ মামা এবং সূর্য যে নক্ষত্র রয়েছে, এই
দুজনের মধ্যে কত ডিগ্রি কোণে অবস্থান করে মরা কোটালের সময়? তো 180 ডিগ্রি নাকি 360 ডিগ্রি নাকি 90 ডিগ্রি নাকি 45 ডিগ্রি? তো মরা কোটালের সময় চন্দ্র এবং সূর্য, চন্দ্র সূর্য আমরা জানি চন্দ্র এবং সূর্য যদি পৃথিবীর সাপেক্ষে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি হয়ে থাকে কোণ, মনে রাখবেন। এবং চাঁদ পৃথিবী সূর্য যদি একসাথে হয় সেদিকে সিজিগি হয়, আর সিজিগি হলে 180 ডিগ্রি উত্তর হতো, মনে রাখবেন। তো এখানে সঠিক উত্তর 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। 7 নম্বর দাগে বলা হচ্ছে নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য, অর্থাৎ নিচের বর্জ্য পদার্থ 4টি দেওয়া হয়েছে, 4টি বিকল্প অপশন, সেখান থেকে কিন্তু জৈব অভঙ্গুর বর্জ্য বলা হয়েছে যেটি পচে না বা ভাঙ্গে না। তো এক্ষেত্রে প্লাস্টিক বর্জ্য নাকি অ্যালুমিনিয়াম পাত নাকি কৃত্রিম রাবার বর্জ্য নাকি সবকটি প্রযোজ্য? তো এক্ষেত্রে জৈব অভঙ্গুর যেটি মাটির তলে পুঁতে দিলে 50 বছর পরে ওই রকমই থাকবে, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর প্লাস্টিক, কারণ প্লাস্টিককে মাটির তলে পুঁতে রাখলেও কিন্তু প্লাস্টিকেরই মতো থেকে যায়, যার কোনো ভাঙন ধরে না বা পচন ধরে না। 8 নম্বর দাগে বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? যেটি তেলেঙ্গানা রাজ্য কবে হয়? 2014 সালের 2 জুন, মনে রাখবেন 2 জুন কিন্তু তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠিত করেন মোদী সরকার। আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সরকার 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু জুন মাসের 2 তারিখে অর্থাৎ 2014 সালে তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা করেন অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে, মনে রাখবেন। এই যে ভারতের যদি এটা মেপ হয়, এই জায়গাটা অন্ধ্রপ্রদেশ রয়েছে, এই অংশটা হচ্ছে তেলেঙ্গানা, মনে রাখবেন এই অংশটা তেলেঙ্গানা, আর নিচে কিন্তু অন্ধ্রপ্রদেশ রয়েছে, মনে রাখবেন। এই অংশটা উপরের যে অংশটি রয়েছে সেটা কিন্তু তেলেঙ্গানা হিসাবে রয়েছে। এখানে সঠিক উত্তর হবে, মনে রাখবেন, যে অন্ধ্রপ্রদেশ। কি বললাম, এই যে ম্যাপ এরকম ভাবে অন্ধ্রপ্রদেশটা কিন্তু চলে গেছে, তো অন্ধ্রপ্রদেশের এই যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু হচ্ছে বর্তমান তেলেঙ্গানা। তো সঠিক উত্তর তেলেঙ্গানা। কত সালে বললাম? 2014 সালে। এটাও কিন্তু আসতে পারে যে ভারতের নবীনতম রাজ্যের নাম কি, কবে প্রতিষ্ঠিত হয়? তো ভারতের নবীনতম রাজ্য বর্তমানে কিন্তু তেলেঙ্গানা। ভারতের নবীনতম যে কেন্দ্রশাসিত অঞ্চল, তো উপরে জম্মু কাশ্মীর ছিল এক সময় ভারতের একটি রাজ্য, বর্তমানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। যদি এরকম ভাবে দেয় ম্যাপটা, তাহলে এই অঞ্চলটা কিন্তু বর্তমান কেন্দ্রশাসিত লাদাখ, আর জম্মু কিন্তু নাম হয়েছে, মনে রাখবেন। পরের প্রশ্নে বলা হচ্ছে যে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার নাকি ভাঙ্গর নাকি ভাবর নাকি বেট? তো মনে রাখবে, গাঙ্গেয় সময়ে নবীন পলিযুক্ত মাটিকে খাদার বলা হয়, গাঙ্গেয় সময়ে প্রাচীনযুক্ত মাটিকে ভাঙ্গর বলা হয়। কিন্তু এখানে শিবালিক হিমালয় বলেছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ভাবর। আর পাঞ্জাব সমভূমি নবীন পলিযুক্ত মাটির নাম বেট। কি বললাম, যে গাঙ্গেয় সমভূমির যদি নবীন দেয়, নবীন মানে নতুন, তার সেক্ষেত্রে খাদার হতো। আর গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত মাটিকে ভাঙ্গর বলা হয়। ওকে, গাঙ্গেয় সমভূমির প্রাচীন অর্থাৎ পুরাতন যে পলি মাটি সেটাকে ভাঙ্গর বলা হয়, আর পাঞ্জাবের নবীন পলিযুক্ত মাটিকে বেট বলা হয়। আর এক্ষেত্রে শিবালিক হিমালয়ের যে পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে সমভূমি গঠন করে তার নাম কিন্তু ভাবর। তো সঠিক উত্তর ভাবর। 10 নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও। তো ভারতের লবণাক্ত হ্রদ নাকি প্যাংগং হ্রদ নাকি ভীমতাল নাকি ডাল হ্রদ নাকি লোকটাক হ্রদ? লোকটাক হ্রদ কোথায় রয়েছে? মণিপুর রাজ্যে রয়েছে, মনে রাখবেন মণিপুর রাজ্য। মণিপুর নামটি কিন্তু খুব, যেখানে বর্তমান অর্থাৎ কয়েক বছর আগে কিন্তু সেখানে কিন্তু এক হাঙ্গামা সৃষ্টি হয়েছিল, মনে রাখবেন, এক মহিলার উপর অত্যাচার করার জন্য। তো লোকটাক হ্রদ এরকম ভাবে তোমরা মনে রাখবে। আর এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং আসার প্রবল চান্স রয়েছে। তো লবণাক্ত হ্রদের উদাহরণ এক্ষেত্রে হবে প্যাংগং হ্রদ, সঠিক উত্তর। 11 নম্বর দাগে বলা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে? গাঙ্গেয় সমভূমি নাকি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে নাকি সুন্দরবন নাকি উষ্ণ মরুযুক্ত অঞ্চল? তো ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, মনে রাখবেন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল সংলগ্ন অঞ্চলে। সঠিক উত্তর খ, সুন্দরবন। মনে রাখবেন সুন্দরবনে লবণাক্ত, কারণ সমুদ্রের পাশে রয়েছে বঙ্গোপসাগর রয়েছে, সে বঙ্গোপসাগরের কিন্তু লবণাক্ত মাটি রয়েছে, ল্যাটেরাইট নয়। তারপর পরের প্রশ্নে বলা হচ্ছে 12 নম্বর দাগে যে গম হলো একটি রবি শস্য নাকি জায়দ শস্য নাকি খারিফ শস্য নাকি পানীয় ফসল? তো গম, গম অর্থাৎ যে ফসল শীতকালে চাষবাস করা হয় তাকে
কিন্তু রবি শস্য বলা হয়। তো রবি শস্যের প্রধান উদাহরণ হচ্ছে গম। তো সেক্ষেত্রে সঠিক উত্তর রবি শস্য। জায়িদ শস্য তরমুজ শস্যকে বলা হয়, খারিফ শস্য ধানকে বলা হয়, পানি ফসল চাকে বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার প্রবল চান্স রয়েছে। কি বললাম? তরমুজ, তরমুজ ও শসা, তরমুজ ও শসা লিখবে তোমরা। জায়িদ শস্যের উদাহরণ খারিফ শস্য ধান, খারিফ শস্য ধান মনে রাখবে। আর পানি ফসল হলো চা ও কফি, চা ও কফি সঠিক উত্তর মনে রাখবেন। তো গম হলো একটি রবি শস্য সঠিক উত্তরের ক্ষেত্রে। পরের প্রশ্নে বলা হচ্ছে 13 নম্বর দাগে যে উত্তর শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম করিডোর নাকি সোনালী চতুর্ভুজ নাকি উত্তর দক্ষিণ করিডোর নাকি উত্তর মধ্য করিডোর। তো এক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ এটা যদি ভারতের ম্যাপ হয় সেক্ষেত্রে কিন্তু এরকম যে অঞ্চলটা রয়েছে এখান থেকে ইন্দ্রাকল থেকে যদি আমরা আহ একদম কন্যাকুমারী পর্যন্ত আসি, এটা কিন্তু উত্তর দক্ষিণ করিডোর সঠিক উত্তর। তো উত্তর দক্ষিণ করিডোর গ নম্বরে রয়েছে, গ নম্বর সঠিক উত্তর মনে রাখবেন। 14 নম্বর দাগে বলা হচ্ছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো, ভারত থেকে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ যদি দিত তাহলে কিন্তু আজও হতো। এক্ষেত্রে বলেছে প্রেরিত কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম। তো কৃত্রিম এক্ষেত্রে সঠিক উত্তর হলো IRS মনে রাখবেন, সঠিক উত্তর IRS। পরের প্রশ্নে বলা হচ্ছে 4 নম্বর দাগে যে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে আহবিকার নাকি পর্যায়ন প্রক্রিয়া নাকি অন্তর্জাত প্রক্রিয়া নাকি পুঞ্জক্ষয় প্রক্রিয়া। তো আমরা জানি যে প্রক্রিয়ার মধ্যে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ওই স্থানেই পড়ে থাকে তাকে বলা হয় আবহবিকার। পর্যায়ন অর্থাৎ যে যে প্রক্রিয়ার মধ্যে ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মধ্যে ভারসাম্য ফিরে আসে তাকে পর্যায়ন বলা হয়, বা আরোহণ অবরোহণের সম্মিলিত ফলকে পর্যায়ন প্রক্রিয়া বলা হয়। অন্তর্জাত যে প্রক্রিয়া যে ভূপ্রাকৃতিক শক্তিগুলি পৃথিবীর অভ্যন্তরে কার্যকলাপ সাধন করে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। তো অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নিচে নেমে আসলে তাকে বলা হয় কিন্তু পুঞ্জক্ষয় প্রক্রিয়া মনে রাখবেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর ঘ। 16 নম্বর দাগে বলা হচ্ছে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ হিসেবে থেকে যায়, এদেরকে বলে ইয়ারদাং নাকি ডুইগেন নাকি বালিয়ারি নাকি ইনসেলবার্স। তো এক্ষেত্রে সঠিক উত্তর ইনসেলবার্স। 1926 সালে ভূবিজ্ঞানী পাসার্স কিন্তু ইনসেলবার্স কথাটি ব্যবহার করেন, এটাও কিন্তু মনে রাখবেন। তারপর পরের প্রশ্নে বলা হচ্ছে অক্ষাংশ অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয় নাকি উপক্রান্ত উচ্চচাপ বলয় নাকি মেরুবৃত্ত প্রদেশ নিম্নচাপ বলয় নাকি মেরু উচ্চচাপ বলয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মনে রাখবেন উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। পরের প্রশ্নে বলা হচ্ছে দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নাকি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে নাকি উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে নাকি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। তো মনে রাখবেন উষ্ণ মরুপ্রায়, যে উষ্ণ মরুপ্রায় জলবায়ু রয়েছে সেখানে কিন্তু বেশি কিন্তু তাপমাত্রা দিন রাতে পার্থক্য হয়। তারপর 9 নম্বর দাগে বলা হচ্ছে 19 নম্বর দাগে সমুদ্র স্রোতের সৃষ্টির যেটির উপর নির্ভর করে, সমুদ্র স্রোত যে সৃষ্টি হয় কার উপর নির্ভর করে মনে রাখবে। সমুদ্র সৃষ্টির ক্ষেত্রে বায়ু প্রবাহ নাকি পৃথিবীর পরিক্রমণ নাকি মগ্নচুরা নাকি সবকটি প্রযোজ্য। মগ্নচুরা তো কখনোই নয়, পৃথিবীর পৃথিবীর পরিক্রমণ সবকটি প্রযোজ্য বায়ু প্রবাহ। এক্ষেত্রে সমুদ্র স্রোতের সৃষ্টির যে প্রধান কারণ বা প্রধান নির্ভরতা সেটা কিন্তু নিয়ত বায়ু প্রবাহ। তো এক্ষেত্রে সঠিক উত্তর নিয়ত বায়ু প্রবাহ নেই, শুধু বায়ু প্রবাহ আছে। তো সঠিক উত্তর কিন্তু বায়ু প্রবাহ মনে রাখবেন, বায়ু প্রবাহ। 20 নম্বর দাগে বলা হচ্ছে কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান হয় প্রায় 2 ঘন্টার বেশি না 6 ঘন্টার বেশি নাকি 4 ঘন্টার বেশি নাকি 8 ঘন্টার বেশি। তো কোনো স্থানে জোয়ার ও ভাটার যে প্রকৃত ব্যবধান হয় তা কিন্তু 6 ঘন্টার বেশি হয় মনে রাখবেন, সঠিক উত্তর খ। পরের প্রশ্নে চলে যাব। 21 নম্বর দাগে বলা হচ্ছে যানবাহনের কার্বন কণার নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিস্রাবক ঘূর্ণায়ন নাকি তাড়িতিক অধক্ষেপক নাকি স্কারবার নাকি আস্তরণযুক্ত অ্যালুমিনা। তো সঠিক উত্তর হবে এক্ষেত্রে স্কারবার মনে রাখবেন, স্কারবার সঠিক উত্তর। যানবাহনে কার্বন কণার কথা বলা হলেই কিন্তু স্কারবার সঠিক উত্তর হবে। 22 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো নিরক্ষরেখা নাকি মকরক্রান্তি রেখা নাকি মূলমধ্য রেখা নাকি কর্কটক্রান্তি রেখা।
তো আমরা জানি যে ভারত, এটা যদি ভারত হয় এরকম ভাবে আমাদের ম্যাপটা সাপোজ যদি ধরি, নোট টু স্কেল একটু মিলিয়ে নেবেন। তো এখান থেকে কিন্তু আমরা যদি গুহারমতি থেকে অরুণাচল প্রদেশে যাই, তাহলে অরুণাচল প্রদেশের লাস্ট পয়েন্ট হচ্ছে কি কিবিথু, আর এদিকে পশ্চিম দিকে রয়েছে গুহারমতি। তো এখান থেকে কিন্তু 8টা রাজ্যকে এরকম ভাবে কিন্তু টাচ করে গেছে কর্কট ক্রান্তি রেখা। তো সঠিক উত্তর কর্কট ক্রান্তি রেখা, মনে রাখবেন। 23 নম্বর দাগে বলা হচ্ছে গোদাবরী ও কোয়া নদী বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো কলেরু হ্রদ, নাকি পুলিকট হ্রদ, নাকি চিল্কা হ্রদ, নাকি ভেম্বানাথ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু কলেরু হ্রদ, মনে রাখবেন। কলেরু হ্রদ গোদাবরী ও কোয়া নদীর বদ্বীপের মাঝে কিন্তু রয়েছে। তো সঠিক উত্তর কলেরু হ্রদ, মনে রাখবেন। এই কলেরু হ্রদকে নিয়ে প্রশ্ন কিন্তু আসবে। আজকের যে প্রশ্নগুলি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, এই প্রশ্নগুলি কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন আপনারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় কমন পাবেন আশা করছি। এবং আগামী দিনে যে মাধ্যমিক বছরগুলোতে হবে সেগুলো বছরেও কিন্তু এই প্রশ্নগুলি কমনযোগ্য, হুবহু কমনযোগ্য প্রশ্ন। তাই ভিডিওটি বন্ধুদের মাঝে, ভাই বোনদের কাছে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হলো কূপ ও নলকূপ, নাকি জলাশয়, নাকি খাল, নাকি ফোয়ারা। তো মনে রাখবেন, ভারতের যে সর্বাধিক জলসেচ করা হয়, সর্বাধিক বলা হচ্ছে জলসেচ কথা বলা হলেই কিন্তু এই কূপ ও নলকূপের প্রশ্নটি দেবে। তো সঠিক উত্তর এক্ষেত্রে কিন্তু ক, কূপ ও নলকূপের মাধ্যমে ভারতের সর্বাধিক জলসেচ বা চাষবাস করা হয়। যেগুলো শীতকালে জল দিয়ে আমাদের ফসল ফলানো হয়, সেটা কিন্তু কূপ ও নলকূপের মাধ্যমে করা হয়। 25 নম্বর দাগে বলা হচ্ছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে, নাকি শরৎকালে, নাকি বর্ষাকালে, নাকি শীতকালে। তো পশ্চিমী ঝঞ্ঝা এই প্রশ্নটি আসার প্রবল চান্স রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে শীতকালে, মনে রাখবেন। শীতকালে সঠিক উত্তর। তারপরে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে, নাকি চা চাষে, নাকি পাট চাষে, নাকি কফি চাষে। তো মনে রাখবেন, সামুদ্রিক যে লবণাক্ত বাতাস প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে ইক্ষু চাষে। সঠিক উত্তর ইক্ষু চাষে সামুদ্রিক লবণাক্ত বাতাসের দরকার পড়ে। পরের প্রশ্নে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত জুনপুটি, নাকি কলকাতায়, নাকি শঙ্করপুরে, নাকি হলদিয়ায়। তো মনে রাখবেন, ভারতের পেট্রোকেমিক্যাল যে শিল্পকেন্দ্র রয়েছে সেটা কিন্তু হলদিয়ায় অবস্থিত, মনে রাখবেন। হলদিয়া ঘর সঠিক উত্তর। আজকে লাস্ট প্রশ্ন, এটা যদিও 26 নাম্বার আছে, এটা 27 নাম্বার দাগ হবে, মনে রাখবেন। আজকের 28 নাম্বার, অর্থাৎ লাস্ট প্রশ্ন, তোমাদের 14টি প্রশ্ন আসবে আজকের এই আলোচনায়। 28টি প্রশ্ন দেওয়া হলো। 28টি প্রশ্নের মধ্যে আশা করছি তোমরা 5 থেকে 6টা প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে। তো দেখে নিই আজকে লাস্ট প্রশ্ন কি আছে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো, মনে রাখবেন যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে যে সমোন্নতি রেখা কথা বলা হলে কিন্তু সঠিক উত্তর কি হবে, বাদামি, নাকি কালো, নাকি লাল, নাকি নীল। তো টোপোগ্রাফির মানচিত্রে সমোন্নতি রেখার কথা বলে চোখ বন্ধ করে তোমরা সঠিক উত্তর দেবে বাদামি। এই প্রশ্নটি আসবে, সেজন্য লাস্টে দেওয়া হয়েছে। এই প্রশ্নটি আসার 100% চান্স রয়েছে। তাই রং থেকে একটি প্রশ্ন থাকবে, বা যে মানচিত্রে রয়েছে 1:1,00,000 বা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, 15 মিনিট ইন্টু 15 মিনিট, যেগুলো কিন্তু প্রশ্ন আসার প্রবল চান্স রয়েছে। তোমরা অবশ্যই এইগুলো মান এবং এই রং, এই 3-4টি প্রশ্ন রং দিয়ে, এবং এই 4টি প্রশ্ন 15 ডিগ্রি ইন্টু 15, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, 30 মিনিট ইন্টু 30 মিনিট, 15 মিনিট ইন্টু 15 মিনিট, এই কয়েকটা প্রশ্ন দিয়ে 6টি প্রশ্ন তোমরা সাজিয়ে যাও। তো অবশ্যই তোমরা এখান থেকে লাস্ট প্রশ্ন যে প্রশ্নপত্রে থাকবে 14 নম্বর প্রশ্ন, তোমরা অবশ্যই কমন পাবে। তো আশা করছি রং থেকেই প্রশ্নটা আসার প্রবল চান্স রয়েছে। তো আজকের ক্লাস এ পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং লাইক ও কমেন্ট দিয়ে